পদ্ম কোর্টে গিয়ে সাক্ষী দিল। সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন গীতা ভজন মিত্তিরকে কাঠগড়ায় তোলে আর বলে, আপনার নাম? তখন ভজন মিত্রি বলে, আমার নাম কি তুই জানিস না? তখন গীতা রেগে গিয়ে বলে, এটা আদালত, এখানে সম্মান দিয়ে কথা বলুন, তুই তুকারি করবেন না। তখন জজ বলে, আপনি ওনার প্রশ্নের উত্তর দিন। তখন ভজন মিত্রি বলে, আমার নাম ভজন মিত্তির। তারপর গীতা বলে, আপনার পেশা কি? তখন বলে, আমি ওকালতি করি। তখন গীতা বলে, ওকালতির পাশে কি কারোর তাবিদার করা, কারো চাটু চাটা এসব করেন নাকি? না, আমি কারো তাবিদারি, কারো চাটুকারিতা করি না। তখন গীতা বলে, তাই নাকি? তাহলে একটু আগে আমি যেই ফোনটা করলাম সেই ফোনটা তো আপনার, আর সেটা তো মহামান্য আদালতের সামনে সবার সামনে প্রমাণ হয়ে গেল। তখন ভজন মিত্রি বলে, হ্যাঁ ওইটা আমার ফোন। তখন গীতা বলে, তাহলে আপনি পঙ্কজবাবুকে ওই নাম্বার থেকে ফোন করেছিলেন কেন? বুঝতে পারেননি না ওইটা ল্যান্ডলাইনে করা উচিত ছিল? নাম্বারটা ফোনে সেভ ছিল আর ফোন করে দিয়েছিলেন। তখন আপনি বুঝতে পারেননি এই ফোনটাই একটা বড় প্রমাণ হয়ে দাঁড়াবে? এই ক্রিমিনাল লয়ার আপনি? আপনার মতো নির্বোধ তো আমি আর দুটোও দেখিনি। আচ্ছা ভজন মিত্তির, আপনি আগে থেকে জানলেন কি করে ওখানে একটা খুন হতে চলেছে? আর ঠিক টাইম মেপে 15 মিনিট আগে আপনি বড়বাবুকে জানিয়ে দিলেন ওখানে একটা খুন হতে চলেছে, যাতে বড়বাবু আই উইটনেস হয়ে থাকে। তখন ভজন মিত্রির বলে, ইয়র অনার, আমি কিছু বলতে চাই, আমাকে এখানে ফাঁসানো হচ্ছে। আমার মনে হয়েছিল ওখানে একটা খুন হতে পারে, তাই আমি ফোন করেছিলাম। তখন গীতা বলে, তাহলে আপনার ওইটা মনে হলো কেন ওখানে খুন হতে পারে? তখন ভজন মিত্রির বলে, আমি অগ্নিজিৎ মুখার্জিকে উত্তেজিত অবস্থায় হাতে একটা অস্ত্র নিয়ে ওই বাড়িটার সামনে দেখেছিলাম। তখন গীতা বলে, তাহলে আপনি ওখানে কি করছিলেন? তখন ভজন মিত্রির বলে, আমি ওখানে পদ্ম স্টেটমেন্ট নিতে গেছিলাম। তখন গীতা বলে, আপনি ওখানে পদ্ম স্টেটমেন্ট নিতে গেছিলেন, কিন্তু ওই দিন তো ওখানে পদ্মর বিয়ে ছিল। তখন গীতা জজ সাহেবকে বলে, আমি সেই দিনের অডিওটা আবার আপনাদেরকে শোনাতে চাই। তারপর গীতা জজ সাহেবকে অডিওটা শোনায়। অন্যদিকে মেহেক তার পাপার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে উনি যেন আত্মসম্মান নিয়ে বেকসুর খালাস হয়ে বাড়িতে ফেরেন। আত্মসম্মান না থাকলে মানুষটা আর বাঁচবে না, উনি একদম শেষ হয়ে যাবেন। উনি খুব ভালো মানুষ ভগবান। তখনই মেহেকের ফোনে একটা ফোন আসে। তারপর মেহেক ফোনটা রিসিভ করে আর কৃপান বলে, আমি কৃপান বলছি। তখন মেহেক ফোনটা কাটতে যাবে আর কৃপান বলে, না না ডার্লিং, তুমি ফোনটা কেটো না। তুমি যদি ফোনটা কাটো তাহলে আমি আবার ফোন করব। যদি ফোনটা ব্লক করো আমি অন্য নাম্বার থেকে ফোন করব। আবার যদি ব্লক করো আবার অন্য নাম্বার থেকে ফোন করব। তারপরেও যদি ব্লক করো তখন কিন্তু আমি তোমাকে রাস্তাতে ধরবো। তখন মেহেক বলে, কেন ফোন করেছো তুমি আমাকে? আমি তোমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নই। আমি তোমাকে ঘৃণা করি, তুমি আমাকে ফোন করবে না। ফোন রাখো তুমি। তখন কৃপান বলে, আমি তো তোমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড। আমি তো সেই ছেলে যাকে তুমি প্রথম আই লাভ ইউ বলেছিলে, যাকে তুমি প্রথম হাক করেছিলে। সবকিছু কি ভুলে গেছো নাকি? তখন মেহেক বলে, তুমি চুপ করো, তুমি আমাকে অতীতের কোনো কথা মনে করাবে না। আমি অতীতের কথা মনে করতে চাই না। আমার গা ঘিন ঘিন করে এই কথা ভেবে যে তোমাকে আমি টাচ করেছিলাম, তোমাকে আমি হাক করেছিলাম। অতীতের কথা আমাকে মনে করাবে না একদম। তখন সেখানে গিনি আসে আর মেহেক বলে, দেখো না কৃপান আমাকে ফোন করেছে, আমাকে থ্রেট দিচ্ছে। তখন গিনি ফোনটা নেয় আর বলে, আমি তোমাকে চিনতে পারছি না কৃপান। যখন তোমাকে আমি প্রথম দেখেছিলাম সেই কৃপান আর এখনকার কৃপানের মধ্যে অনেক তফাৎ। তুমি তো গিরগিটির মতন রং বদলাও। তখন কৃপান বলে, আপনি তো গিরগিটি থেকেও উপরে থাকতেন তো একটা বস্তিতে, আর এখানে এসে দামি দামি জিনিস পেয়ে রং বদলাননি আপনি? আর তাছাড়া আমি শুনলাম মেহেকের জন্য নাকি সম্বন্ধ দেখা হচ্ছে। তখন গিনি বলে, হ্যাঁ। তখন কৃপান বলে, ওর বিয়ে আমি হতে দেব না। ওর বিয়ে আমি কিছুতেই হতে দেব না। ওর যদি বিয়ে হয় তাহলে সেটা হবে শুধুমাত্র আমার সাথে। এই বলে কৃপান ফোন কেটে দেয়। তখন মেহেক বলে, কৃপান কি বলল? তখন গিনি বলে, ও আমাকে থ্রেট দিল, ও তোমার বিয়েটা হতে দেবে না। কিন্তু মেহেক, ও যতই খারাপ ছেলে হোক না কেন, ও কিন্তু তোমাকে পাগলের মতন ভালোবাসে। তখন মেহেক বলে, এটা হতে পারে না। ও যদি আমাকে ভালোবাসতো অন্য কোনো মেয়ের হাত ধরতো না, অন্য কোনো মেয়ের সাথে অসভ্যতা করতো না। তখন গিনি বলে, আমার কি মনে হয় জানো মেহেক, কৃপান ওটা নেশা করে করেছিল। নেশা করে একটা অপরাধ থেকে আরেকটা অপরাধ, আরেকটা অপরাধ থেকে আরেকটা অপরাধ, এই করে করে ও অপরাধীতে পরিণত হয়েছে। কিন্তু ও পাগলের মতন তোমাকেই ভালোবাসে। ও তোমাকে এত সহজে ছেড়ে দেবে না। তখন সেখানে ঈশা আর কাব্বা আসে আর বলে, তাহলে আজকে কি হবে? আজকে যে ওকে আশীর্বাদ করতে আসার কথা, তারা কি ফিরে যাবে? ওদের সামনে যদি কোনো অসভ্যতা করে, যদি কোনো সিনক্রিয়েট করে, তখন গিনি বলে ভয় নেই, ওদের জন্য টোটকা আছে। তখন ঈশা বলে, কি টোটকা? তখন গিনি বলে, কেন, আমার বোন গীতা LLB। অন্যদিকে গীতা বলে, এবার আমি ভিডিওটা দেখাচ্ছি। তারপর গীতা পদ্মর বিয়ের ভিডিও দেখায় আর বলে, এইগুলো আমি
প্রমাণ হিসাবে আগেই কোর্টে পেশ করেছি। তখন জজ বলে, ওনাকে কি আর প্রশ্ন আছে আপনার? তখন গীতা বলে, না ওনাকে প্রশ্ন নেই, কিন্তু আমার শেষ সাক্ষী পদ্মরানী দাস। তারপর গীতা পদ্মকে কাঠগড়ায় ডাকে আর বলে, ওনাকে চেনেন? তখন পদ্ম বলে, হ্যাঁ ওনাকে চিনি, উনি বড়বাবু হন, ওনার বাড়িতেই আমি ছোট থেকে মানুষ হয়েছি, কাজ করেছি, খুব ভালোবাসেন আমাদেরকে। তখন গীতা বলে, উনি তো একজন অপরাধী, আপনাকে খুন করার চেষ্টা করেছিলেন। তখন পদ্ম বলে, কি যা তা বলছেন আপনি, উনি খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসেন। তখন গীতা বলে, তাহলে আপনি খারাপ, আপনি ভজন মিত্তিরির সাথে হাত মিলিয়ে ওনাকে ফাঁসানোর চেষ্টা করছেন। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, অ্যাডভোকেট গীতা মুখার্জি, আপনি ওনার সাথে এইভাবে কথা বলবেন না, উনি একটা বাচ্চা মেয়ে, ওনার সাথে আপনি এইভাবে কথা বলতে পারেন না, ওকে আমি আমার মেয়ের মতন ভালোবাসি, ওকে আপনি এইভাবে অপমান করতে পারেন না। তখন গীতা বলে, হুজুর আপনি দেখেছেন তো, এই পদ্মর নামে কিছু বললে অগ্নিজিৎ মুখার্জির গায়ে লাগছে, অগ্নিজিৎ মুখার্জি রিয়াক্ট করছে, আর অগ্নিজিৎ মুখার্জি নামে কিছু বললে এই মেয়েটি রিয়াক্ট করছে, তার মানে এটা পরিষ্কার যে অগ্নিজিৎ মুখার্জি ওনাকে খুন করতে যাননি। তখন পদ্ম বলে, উনি আমাকে খুন করতে যাননি। তখন গীতা বলে, তাহলে সেদিন ঠিক কি হয়েছিল আপনি আদালতকে বলুন। অন্যদিকে কৃপানের দিদি এসে কৃপানকে বলে, তুই কার সাথে কথা বলছিলিস এইভাবে, কাকে তুই ট্রিট করলি, তুই আবার মেহেককে ফোন করেছিলিস? তখন কৃপান বলে, আমি মেহেককে ভালোবাসি দিদি। তখন কৃপানের দিদি বলে, মেহেককে তুই ভালোবাসার অধিকার অনেকদিন আগেই হারিয়েছিস, সমাজের চোখে তুই এখন বড় অপরাধী, একটা ক্রিমিনাল। তখন কৃপান বলে, অপরাধীরাও ভালোবাসতে জানে, তাদেরও একটা মন আছে। তখন কৃপানের দিদি বলে, তোর মন অনেকদিন আগেই বিষাক্ত হয়ে গেছে ভাইয়া, তোর জন্য আমার বিয়ে ভেঙেছে, তোর জন্য আমার শ্বশুরবাড়ির সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে, তোর জন্যই স্বস্তিক আমার জীবন থেকে চলে গেছে। তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না ভাইয়া, কোনোদিনও না। আর তোকে একটা কথা সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে ওই মুখার্জি বাড়ির দিকে কোনোদিনও তুই চোখ তুলে তাকাবি না। তখন কৃপান বলে, চোখ তুলে তাকানোর কথা কি বলছিস দিদি, চোখ উপড়ে নিয়ে আসবো। ওই বাড়িতে মেহেকের সাথে যদি কারোর বিয়ে হয় সেটাই কৃপানের হবে। আমি মেহেককে খুব ভালোবাসি দিদি, খুব ভালোবাসি মেহেককে। অন্যদিকে মেহেক বলে, আই হেট কৃপান, আমি কৃপানকে ঘৃণা করি, ও আমাকে থ্রেট করেছে, আমি গীতা বৌদিকে জানাবো, আমি পাপাকে জানাবো, আমি থানায় গিয়ে ওর নামে অভিযোগ করব। তখন গিনি বলে, মেহেক তুমি শান্ত হও, এখন থানা এসব করতে হবে না, আগে ওদেরকে বাড়ি আসতে দাও। অন্যদিকে পদ্ম বলে, আমাকে মিথ্যে নাটক করে একটা বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে আমাকে আইবুড়ো ভাতও খাওয়ানো হয়, তারপর পরের দিন সকালে আবার মিথ্যে নাটক করে আমার গায়ে হলুদও হয়, তারপর বড়বাবুকে ফোন করে নিমন্ত্রণ করা হয়, আর সেটা করা হয় আমাকে দিয়েই, যেই রেকর্ডটা শোনানো হলো সেইটা। তখন গীতা বলে, তারপর কি হলো? তখন পদ্ম বলে, তারপর ওই বাড়িতে আমি বন্দি দশায় ছিলাম, আমি বুঝতে পারছিলাম বড়বাবুকে এটা ফাঁসানো হচ্ছে, কিন্তু আমি এটা বুঝতে পারিনি আমাকে খুন করার দায় বড়বাবুকে ফাঁসানো হবে এইভাবে। কিন্তু বড়বাবু আসার অনেক আগেই সজোরে আমার পিঠের মধ্যে কিছু একটা ঢুকে গেল, তারপর আমার কিছু মনে নেই, আমি লুটিয়ে পড়লাম মাটিতে।